ভগবানের পুজোই 12 মাস, কিন্তু শিবের পুজো মানেই শ্রাবণ মাস। এই সময় প্রচুর পরিমাণে শিব ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শিবের মন্দিরগুলিতে। তাই আজকে আমিও বেরিয়ে পড়েছি কলকাতা থেকে 309 কিলোমিটার দূরে শিবের 12টি জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ এবং ঝাড়খণ্ডের পঞ্চম বৃহত্তম শহর দেওঘরে। শিবের অনুগামীরা ছাড়াও সাধারণ অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের কাছে দেওঘর একটি আকর্ষণীয় জায়গা, কারণ যারা পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তপবনের মতো বড় বড় কিছু পাহাড়। আবার এই সমস্ত পাহাড়গুলিতে স্বয়ং বিরাজ করেন ভোলানাথ, যেটা শিবের অনুগামীদেরও খুবই পছন্দের একটা জায়গা। আমার আজকের গল্পের শুরু ফ্রম হাওড়া স্টেশন এবং গল্পের সারথি কুম্ভ এক্সপ্রেস। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলেছি আমার প্রিয়, আপনার প্রিয় এবং সমস্ত শিব ভক্তদের প্রিয় বৈদ্যনাথ ধামে, যেটা পড়ছে ঝাড়খণ্ডে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাবা বৈদ্যনাথ ধামের দর্শন করব। বাবা বৈদ্যনাথ ধামকে অনেকে আবার বাবাধাম বলেও ডাকে। তো আজকে চলেছি সেই বৈদ্যনাথ ধাম দর্শনে। বৈদ্যনাথ ধামের সামনে 3টে রেল স্টেশন আছে। একটা হচ্ছে বৈদ্যনাথ ধাম রেল স্টেশন, তারপর যোশীডি জংশন এবং দেওঘর জংশন। তো আমরা আজকে হাওড়া থেকে যাব যোশীডি জংশন পর্যন্ত। আজকে আমি লোকাল ট্রেনে করে পাঁশকুড়া থেকে আসিনি, আজকে আমি ডাইরেক্ট বাসে করে আজকে চলে আসছি হাওড়া স্টেশন পর্যন্ত। তো আজকে দুপুর 2:05 হাওড়া জংশন থেকে আমার ট্রেন রয়েছে যোশীডি জংশন পর্যন্ত। সকালবেলায় যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম দারুণ সুন্দর কিন্তু মেঘলা ওয়েদার ছিল। যত বেলা বাড়ছে রোদ এত বাড়ছে না, মারাত্মক গরম এখন। কুম্ভ এক্সপ্রেসের টিকিট নিলাম 130 টাকা করে পড়েছে একজনের। আজকে আমি যাবো ঠিক করেছিলাম পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে, আর জায়গায় ওই ট্রেনে তো যাওয়া হলো না। আমি যাচ্ছি এখন কুম্ভ এক্সপ্রেসে করে। আর কুম্ভ এক্সপ্রেসের টাইম ছিল দুপুর 1টার সময়, তার জায়গায় ছাড়বে বিকেল 4:20 মানে 3 ঘন্টা 20 মিনিটের মতো ট্রেনটা হচ্ছে লেট। জনশতাব্দী এক্সপ্রেসে কিন্তু সেকেন্ড সিটিং ছাড়া জেনারেল কোচ কিন্তু অ্যালাউ নেই, যার জন্য জেনারেল টিকিট পেলাম না। এই জন্য এই ট্রেনের টিকিট হচ্ছে আবার করতে হয়েছে। হাতে ক্যাশ খুব অল্প ছিল। এই যে ওপর দেখছেন এখানে একটা এটিএম আছে, একদম এন্ট্রি এক্সিটের গেটের সামনে। একটা জিনিস ভালো, টাকা পয়সার প্রয়োজন হলে স্টেশনের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। দুপুর 2:05 জনশতাব্দী ধরবো বলে সকালবেলা 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। সকাল থেকে বাড়ি থেকে ভাতও খেয়ে বেরোয়নি, কিচ্ছু খাইনি। স্টেশনে এখানে এসে যখন 15 টাকা দিয়ে একটা হচ্ছে যে ক্রিম রুটি নিয়েছি, কলা নিয়েছি হচ্ছে কয়েকটা, 4টে 50 টাকা করে নিচ্ছে। এই 13 টাকা পিস কলাগুলো বাইরে থেকে দেখে যতটা স্বাস্থ্যবান বলে মনে হচ্ছে, ভেতর থেকে কিন্তু একদমই দুর্বল। 1 2 3 6 9 কুম্ভ এক্সপ্রেস দিয়েছি 11 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। আর ভিড় দেখুন মারাত্মক। এখন বাজে 4:01। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে 11 নম্বর প্ল্যাটফর্মে আসবে, কিন্তু ট্রেন এখনও এখানে এসে পৌঁছোয়নি। আমাদের আছে জেনারেল কোচের টিকিট, কোন দিকে পড়বে সেটাও বুঝতে পারছি না। খুব সম্ভব ট্রেনের শেষ ভাগেই পড়বে, এই জন্য হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি পেছনের দিকে। এখন বাজে 4:04। এখন ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। কুম্ভ এক্সপ্রেস। আরে ভাই সাহেব, এই হচ্ছে জেনারেলের লাইন দেখুন খালি কত লম্বা। একদম ট্রেনের ওই ভাগ থেকে এই দিক পর্যন্ত লাইন পড়ে গেছে। সিট তো আমরা পাবো না, এটা কিন্তু 100% একদম গ্যারান্টি দিয়ে বলছি এখন থেকে। পাশে এখানে রেলওয়ে পুলিশও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে সবাইকে জেনারেলে তুলছে, না হলে কিন্তু প্রচণ্ড মারামারি শুরু হয়ে যাবে এই জেনারেল লাইনে। যখন কে ট্রেনের গেটের সামনে গিয়ে পৌঁছবো জানি না বসার জন্য জায়গা পাবো কিনা। ভেতরে কিন্তু অলরেডি সব হচ্ছে সিট পুরো ফুল হয়ে গেছে এখনই। ভেতরেতে ঢুকে গেছি, মারাত্মক গরম। এই ওপরের সিট খালি আছে, ওপরে দেখি ব্যাগটাকে রাখি, নিচে আপাতত বসার কোনো জায়গা নেই। এই হচ্ছে ট্রেনের ভেতরের অবস্থা দেখছেন জেনারেল কোচে, সব কিন্তু ফুল হয়ে গেছে। এখনও বাইরে যে লাইন সেটা কিন্তু এখনও শেষ হয়নি। এটাই হলো 123-69 কুম্ভ এক্সপ্রেস, যেটা যাচ্ছে হাওড়া থেকে একদম সোজা হরিদ্বারের দেরাদুন পর্যন্ত। তো ফাইনালি হচ্ছে গাড়ির সিগন্যাল দিয়ে দিয়েছে আর এখন ছেড়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেনে করে যে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর ভক্ত যোশীডি স্টেশনে যায় বাবাধামের জল ঢালার জন্য। ফাইনালি ট্রেনটা ছাড়ার পরে একটু হচ্ছে আরাম হচ্ছে। প্রচণ্ড গরম লাগছিল ট্রেনের মধ্যে। 4:20 টাইম দেখাচ্ছিল, কিন্তু সেই টাইমও ছাড়েনি, আরও 5 মিনিট লেট করে ছাড়ছে ট্রেনটা। তো এই ট্রেনে খালি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি না, এখানে আরও 2 ভাই আছে। আরে ভাই, ঘোরার জন্য কি জায়গা রয়েছে? बहुत मस्त जगह है, बहुत गया घूमने। आप शेर शाह का मकबरा एकदम
बिहार में आ जाइए, पूरे हिस्ट्री देखिए, यार आइए कभी ब्लॉग बनाइए, बहुत मस्त ब्लॉग बनेगा। पटना में आइए आप। তো বিহারে আমি কোনোদিন যাইনি, এইবার যাচ্ছি। এটা হচ্ছে ঝাড়খণ্ড। তো এই ভাইরা বলছে বিহারে ঘোরার জন্য নাকি কিছু জায়গা আছে পাটনাতে। যখন থেকে ট্রেনের মধ্যে ঢুকেছি তখন থেকে বিড়ালের আওয়াজ পাচ্ছিলাম, অনেকবার কিন্তু খুঁজেছি কোথা থেকে আওয়াজটা আসছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই ভাই হচ্ছে বাক্স করে একটা বিড়াল নিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর একটা ছোট্ট বিড়াল, এইরকম ছোট্ট একটা বাক্সে করে, এই যে দেখছেন। सो क्या गाँव ले जाओगे? जी। इसका नाम क्या रखा है इसका? इसका भी नाम सोचे बाद में सोचेंगे। गाँव जाके रखेगा। প্রায় অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে ট্রেনের প্রথম হল্ট রয়েছে আসানসোল জংশনে। 3:30টার সময় টাইম ছিল, কিন্তু ট্রেন লেট থাকার জন্য 6:30টার সময় টাইম দেখাচ্ছে। ট্রেনের স্পিডটা দেখুন, ট্রেন ছাড়ার সাথে সাথে জাস্ট ডানকুনি ক্রস করেছি, মারাত্মক স্পিডে কিন্তু ট্রেন ছুটছে, 128-130 কিলোমিটারের আশেপাশে। যাই হোক, পাশে প্যান্ট্রি থেকে খাবার টাবার আসছে দেখছি মাঝে মধ্যে। যাই হোক, অ্যাটলিস্ট জলটা যে পাওয়া যাচ্ছে এটাই কিন্তু ভালো, কারণ আমরা ওঠার সময় জল নিয়ে উঠিনি। ট্রেন এত স্পিডে ছুটছে, ট্রেনের নাম কিন্তু বোঝা গেল না কোন ট্রেন গেল। যে কোনো দূরপাল্লাগামী ট্রেনে এসি ক্লাসের জার্নি আরামদায়ক হয় ঠিকই, কিন্তু কানের মধ্যে ট্রেনের আওয়াজ ভেসে না আসলে আমার কাছে যেন ট্রেন জার্নি বলে মনে হয় না। কম খরচে স্লিপার ক্লাসের জার্নি সবথেকে বেস্ট জার্নি বলে আমার কাছে মনে হয়, কিন্তু মাঝের মধ্যে জেনারেল ক্লাসেও জার্নি করা ভালো, কারণ এখান থেকে অনেক কিছু জিনিস শেখা যায়, অনেক কিছু জিনিস দেখা যায়। আসল কষ্ট কী জিনিস সেটা জেনারেলে আসলেই বুঝতে পারা যায়। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার এবং ম্যাক্স স্পিড 130 কিলোমিটার, যেটা এখনই ক্রস করেছে। হরিদ্বারগামী এই কুম্ভ এক্সপ্রেসে এর আগে আমি কোনোদিন জার্নি করিনি, যদিও ট্রেনটা হাওড়া স্টেশন থেকে অনেকটা দেরি করেই ছেড়েছে, কিন্তু এই ট্রেনের স্পিড এবং পাশ দিয়ে বেরিয়ে যাওয়া স্টেশনের প্ল্যাটফর্মগুলো মনকে বেশ উৎসাহিতই করছে। যোশীডি স্টেশনে পৌঁছতে দেরি হবে ভেবেও মনের মধ্যে কিন্তু একটুও বোরিং ফিল হচ্ছে না, আর এই কারণেই হয়তো হরিদ্বারগামী যাত্রীরা কুম্ভ এক্সপ্রেসকে দুন উপাসনার থেকে বেশি পছন্দ করেন। এখন দুর্গাপুর ক্রস করছি, দুর্গাপুর। প্রায় অনেকদিন পরে ট্রেনের মধ্যে এত সুন্দর চা খাওয়ার একটা অভিজ্ঞতা অর্জন করছি। চাটা কিন্তু বেশ ভালোই পড়েছে, আর প্রাইস নর্মাল যে 10 টাকা নেয় 10 টাকায়। হাওড়া থেকে 200 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে এখন পৌঁছে গেছি আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে সময় ছিল দুপুর 3:29, তার জায়গায় কিন্তু ট্রেন এখানে পৌঁছেছে 6:54। মানে যেমন দেরিতে ছেড়েছে ওখান থেকে তেমন দেরি করে ঢুকেছে আসানসোল জংশনে। মাত্র 5 মিনিট টাইম ছিল হল্টের। 225 কিলোমিটার জার্নি আমরা ক্রস করে এখন চলে এসেছি চিত্তরঞ্জন স্টেশনে, আর গেটের সামনে কিন্তু এখন ভালোই ভিড় রয়েছে। আর বাইরে এই হচ্ছে চিত্তরঞ্জন স্টেশন, কিন্তু স্টেশনটা হচ্ছে অন্ধকার, যার জন্য কিছু দেখা যাচ্ছে না। বাড়িতে বসে মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে কিন্তু ট্রেন জার্নি দেখতে অনেকেরই হয়তো
ভালো লাগে, কিন্তু আমাদের গিয়ে প্রচণ্ড রিস্কে ভয়ে ট্রেন জার্নি করতে হয়। মাত্র 4.5 ঘন্টা জার্নিতে আজকে কিন্তু অনেকবার আরপিএফের সামনাসামনি হতে হয়েছে। কখন সে কোন দিক থেকে এসে ধরে নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বোঝাও যাবে না। যখন চিত্তরঞ্জনে যখন নেমেছিলাম, এক তো স্টেশনটা ছিল অন্ধকার, ওখানে কিছু দেখাতে পারিনি, জাস্ট পেছন দিক থেকে শুনতে পাচ্ছি এসে কাউকে কিছু একটা বলছে। তো সঙ্গে সঙ্গে ক্যামেরার শাটার বটনটা প্রেস করে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর আবার গেটে উঠে এখন ব্লগ আবার শুরু করছি। ট্রেন অলরেডি এখন কিন্তু ছেড়েও দিয়েছে। তো এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে সোজা একদম মধুপুর জংশনে। অনেক আরপিএফ আছে, সবাই তো সমান না, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা এবং এই বিহারের উপর দিয়ে যখন ক্রস করি তখন যে আরপিএফরা আসে ওদের মধ্যে কিন্তু কিছু সাধু, কিছু আবার অসাধুও থাকে। তো অনেক সময় ধরে অনেক সময় কথাবার্তা বলে, তো ওদের থেকে একটু সাবধানে এড়িয়ে চলতে হয়েছে আমাদের। তো এর আগেও কিন্তু অনেকবার অনেক সময় ট্রেন জার্নি করার সময় আরপিএফের পাল্লাতে পড়েছি, অনেক কথাও শুনেছি। সবসময় সব কথাকে মনে ধরে রাখলে কিন্তু আবার ব্লগিংও করা যাবে না, এই জন্য এক কান দিয়ে জাস্ট শুনি, এক কান দিয়ে বার করে দিই। কিছু কথা ভালোর জন্য বলে, আর বেশ কিছু আরপিএফ আছে যারা যেসব কথাগুলো বলে কথাগুলো হয়তো শুনতে ভালো লাগে না আমাদের। মধুপুর থেকে যোশীডি পৌঁছতে সময় লাগে 30 মিনিটের মতো। মাঝে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু যোশীডি স্টেশনে ঢুকে যাব। আর এখন বাইরের দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে, খালি চোখে বাইরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছি না। তো আমরা পৌঁছে গেলাম যোশীডি স্টেশনে, আমাদের আজকের শেষ গন্তব্য। আমাদের সাথে এখানে কিন্তু প্রচুর মানুষ নামবে দেখতে পাচ্ছেন। যোশীডি স্টেশনে নেমে এখানে জেনারেলে ভিড় দেখুন কত, এখানে পাগল করা ভিড়। এইদিকে হচ্ছে স্লিপার আর এই হচ্ছে জেনারেল। জেনারেলেও যে অবস্থা, স্লিপারেও কিন্তু সে একই অবস্থা দেখছেন, পুরো হুড়মুড়িয়ে কত মানুষ উঠছে। তারই সাথে 311 কিলোমিটার জার্নি আমরা কিন্তু অতিক্রম করে ফেলেছি এবং পৌঁছে গেছি যোশীডিতে। তো এখান থেকে বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য কোন দিক থেকে বেরোতে হয় আমি জানি না, এখানে স্থানীয় কাউকে জিজ্ঞেস করব। তো এখানে এই ট্রেনের হল ছিল মাত্র 2 মিনিট হল করে ট্রেন দেখছেন আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেনটা একদম যাবে সোজা একদম হরিদ্বারের দেরাদুন পর্যন্ত। তো আমরা নেমেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে নেমে 1 নম্বর দিয়ে আমরা বাইরে বেরোবো। ওখান থেকে বলছে অটো আছে, বাবাধামে যেখানে আমরা যাব ওখানে যাওয়ার জন্য। যোশীডি স্টেশনের বাইরের লুকটা কিন্তু দারুণ করেছে, শঙ্খ এবং ত্রিশূলের কম্বিনেশনে কিন্তু দারুণ করে স্ট্রাকচার একটা করেছে দেখতে পাচ্ছেন। সন্ধে 5টার সময় আমাদের পৌঁছানোর কথা ছিল যোশীডি স্টেশনে, তার জায়গায় পৌঁছচ্ছি রাত্রি 8:30টার সময়। আর বেরোবার সময় সেই আবার এক ঝামেলা, সে আবার আরপিএফের সাথে আবার দেখা হয়ে গেল। আমাদের জিজ্ঞেস করছে কী জন্য ব্লগ করছো, কেন করছো, কোথা থেকে পারমিশন নিয়েছো, কেন পারমিশন না। উনি হাজার গন্ডা কথা জবাব দিতে মুখ ব্যথা হয়ে গেছে। জাস্ট হাওড়া থেকে যখন থেকে ট্রেনে আজকে উঠেছি, তো এখন স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। এখান থেকে দেখুন কিন্তু প্রচুর গাড়ি, টোটো এখান থেকে সার্ভিস এখান থেকে পেয়ে যাবেন, অটো 4 চাকা যেগুলো এখান থেকে সব পাওয়া যাচ্ছে। তো এখান থেকে দেখি আমরা একটা অটো খুঁজবো, আর কত কি নিচ্ছে চলুন তাহলে আপনাদের দেখাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা একদম ডান দিকে চলে এসেছি। এই যে দেখছেন এই জায়গাটা, এখান থেকে কিন্তু টোটো সব এখান থেকে পাওয়া যায় রিজার্ভে কিংবা শেয়ারিংয়ে। তো স্টেশনের সামনে ওখানে দাম জিজ্ঞাসা করেছিলাম, ওখানে বললো 150 টাকা নেবে রিজার্ভে। তো এখান থেকে আমরা শেয়ারে যাব, দেখি শেয়ারে কত নিচ্ছে। শুধু দেওঘর না, যে কোনো নতুন জায়গায় ঘুরতে গেলে সবসময় একটু দরদাম করেই চলাই ভালো। সেটা হোটেলে হতে পারে কিংবা কোথাও যাওয়া আসার জন্য গাড়িও হতে পারে। আর বিশেষ করে নতুন পর্যটক দেখলে ওরা কিন্তু সুযোগ বুঝে অনেক বেশি দাম বাড়িয়ে বলে। স্টেশন থেকে যেটা আমাদেরকে বলেছিল 150 টাকা, একটু এগিয়ে আসলাম, এখান থেকে 100 টাকা দিয়ে আমরা চলে যাচ্ছি একদম দেওঘরের মন্দিরের সামনে পর্যন্ত। আর শেয়ারিংও এখান থেকে যাওয়া যায়, 20 টাকা করে নেয়, কিন্তু আমরা 3 জন আছি সেই জন্য বেশি দরদাম করলাম না। 100 টাকা দিয়ে একদম পৌঁছে যাচ্ছি, একটু রিল্যাক্সও বসে যেতে পারছি। তো 15 মিনিটের মতো সময় লাগে বলছে মন্দিরের সামনে পৌঁছে দেবে। তো কতক্ষণ লাগে সেটা ওখানে পৌঁছোই তারপরে আপনাদেরকে বলছি।
তো এখন সবার আগে আমাদের হচ্ছে একটা রুম নিতে হবে, আর রুম নেওয়ার আগে কিন্তু এখানে রাত্রে খাওয়া দাওয়া একটু জোগাড়টা করে নিয়ে যাওয়া ভালো, কারণ রুম নিয়ে দেরি হয়ে গেলে আবার খাবার দাবার পাবো না, কিছু খেয়ে আসিনি। এটা হচ্ছে প্যাটেল চোক, এখানে হচ্ছে নেমেছি। প্যাটেল চোকের এই একটা এখানে রেস্টুরেন্ট আছে। অটোতে যেতে যেতে অত্যাধিক ভিড় দেখে এই রেস্টুরেন্টের সামনে নেমে পড়েছিলাম, যার নাম অবিনাশ রেস্টুরেন্ট। লোকমুখে শুনলাম এখানে খাবার দাবার নাকি খুবই সুস্বাদু, কিন্তু এটা আসলে একটা ননভেজ রেস্টুরেন্ট। এবার অনেক ভিউয়ার্সরা আছেন যারা এই পার্টটা দেখে ভাবছেন দেওঘরে ঘুরতে এসেছি এবং এখানে এসে ননভেজের খাবার দেখাচ্ছি। আসলে সবাই তো আর মন্দিরে পুজো দিতে আসে না, অনেকে ঘুরতেও আসে। এছাড়া সবার জিভের স্বাদ আলাদা আলাদা, যার মনে যেটা ইচ্ছে, যার যেটা জিভে রুচি, সে সেটা খেতে পারবে। এখানে কিন্তু ভেজিটেরিয়ান রেস্টুরেন্টও অ্যাভেলেবেল আছে। খাবার নেওয়া হলে পরে এরপর আমরা আবার মন্দিরের দিকে ধীরে ধীরে অগ্রসর হই আমাদের হোটেল খোঁজার উদ্দেশ্যে। তো এখন এই জায়গাটাতে এই যে রোডটা দেখুন, এখানে কিন্তু আমি এসেছি। এখানে এই যে রোডটা আছে, রোডের নাম হচ্ছে ভোলা পান্ডা রোড। সামনেই কিন্তু এখানে মন্দির, খুব বেশি দূরও নয়। এর সামনে একটা টার্নিং আছে, ওখান থেকে অল্প একটু যেতে হবে ডিস্টেন্সে। এই হোটেলের নাম হচ্ছে হরিধাম। এই যে উপরে এখানে লেখা আছে দেখতে পাবেন, এই যে এখানে দেখুন ভালো বোঝা যাচ্ছে। তো এই রোডের ধারে এই হচ্ছে হোটেল। তো এখানে হচ্ছে আমরা আজকে রুম নিয়েছি। উপরে যাই, চলুন রুমটা হচ্ছে দেখাবো। নিচে এইটা হচ্ছে রিসেপশন, আর এইদিকে উপরে সিঁড়ি দিয়ে উঠে আমাদের রুম। তো এই যে রুমটা দেখছেন, এই রুমটা কিন্তু আমরা নিয়েছি মন্দিরের একদমই সামনে। অনেকে বলে যে মন্দিরের সামনে যে রুমগুলো প্রাইসগুলো একটু বেশি, রুমগুলো সেরকম খুব একটা ভালো না। তো আপনাদেরকে রুমটা দেখাচ্ছি, দেখুন রুমটা কেমন। এই যে দেখছেন, এইটা হচ্ছে 4 বেডেড রুম। এরকম ওপরে হাই স্পিড পাখা আছে, এইদিকে একটা ছোট্ট উইন্ডো আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে বেশ বাইরের হাওয়াটা হচ্ছে আসছে। এখানে আমাদের ব্যাগপত্রগুলো সব রেখে দিয়েছি, আর নিচেটা দেখুন এরকম সুন্দর টাইল। আর এইদিকে রয়েছে বাথরুম। এখানে কিন্তু কোমোড নেই, নর্মাল মানে আমাদের বাংলা বাথরুম যেমন হয় সেই রকম। এখানে উপরে শাওয়ার টাওয়ার আছে, আর এখানেও টাইল দেওয়া বেশ পরিষ্কার আছে। বাথরুমের অপোজিটে রুমের ভেতরে এখানে আয়না ব্রেসিনি এখন দেখতে পাচ্ছেন এখানে আছে। ছোট্ট একটা ডাস্টবিন দেওয়া আছে লাল রঙের। তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমের প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র 800 টাকা। 800 টাকায় মন্দিরের সামনে এর থেকে ভালো রুম আমার মনে হয় পাওয়া যাবে না। তবে এর থেকে ভালো রুম যদি আপনারা নিতে চান তাহলে একটু দূরের দিকে নিতে হবে। সামনের রুম নিলে একটা কি সুবিধে, সকালবেলায় ভোরবেলায় মানে 5টার মধ্যে মন্দিরে কিন্তু লাইন দিতে সুবিধে হবে। তো আজকে প্রচণ্ড টায়ার্ড, সারাদিন ট্রেন জার্নি করে হচ্ছে এসেছি, বুঝতেই পারছেন। আজকে আমরা যে খাওয়া দাওয়া নিয়ে এসেছি ওগুলো খেয়ে দিয়ে আজকে রাতে আমরা ঘুমোবো। একদম কালকে সকালবেলায় ভোর ভোর স্নান করে আমরা কিন্তু মন্দিরের দিকে রওনা হবো, কারণ যত ভোরে আমরা পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি আমরা দর্শনটা করতে পারবো। তাহলে আজকে রাতের মতো টাটা। এই ভিডিওর বাকি অংশগুলো আপনাদের দেখার সময়ের সুবিধার্থে দুভাগে বিভক্ত করেছি। পরের পার্টে আপনারা দেখবেন দেওঘরের বেশ কিছু দর্শনীয় স্থান এবং বেশ কিছু পাহাড় যেখানে বাস করেন স্বয়ং ভোলানাথ। নেক্সট পার্ট আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুদিনের মধ্যেই এই ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে।